ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আবার তোমাদের সামনে ভৌত বিজ্ঞানের একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমরা আগের দিন পর্যায় সারণীটা শেষ করেছিলাম। আজ আমরা আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগটা পড়ব। তো আগের দিন তোমাদের আমি একটা জায়গায় বোঝাতে গিয়ে বলেছিলাম যে একজন ইলেকট্রন ত্যাগ করে আর একজন সেই ইলেকট্রনটা গ্রহণ করে, এইভাবে যে বন্ধনটা তৈরি হয় সেটাই আয়নীয় বন্ধন। আর একটা বন্ধন যে যে বন্ধনে এর বহিস্থ কক্ষের এক জোড়ায় একটা ইলেকট্রন আর এর বহিস্থ কক্ষের একটা ইলেকট্রন মিলে একটা জোড়া ইলেকট্রন এই মৌলটাও ব্যবহার করে, এই মৌলটাও ব্যবহার করে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তো আজকে আমরা তার সম্পূর্ণ বিস্তারিত ব্যাপারটা জানবো। ঠিক আছে? তো প্রথমেই আমি তোমাদের বলেছি যে ভালো নাম্বার পেতে গেলে, স্কোর করতে গেলে যেমন শিখতে হবে তেমন নাম্বার ডিভিশনটাও জানতে হবে। ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা এখানে দেখে নাও, এই অধ্যায় থেকে 6 নাম্বার আসবে, একটা এমসিকিউ আসবে, একটা ভিএসএ কিউ আসবে, আর 2 নাম্বারের দুটো প্রশ্ন আসবে এসে। টোটাল 4টে প্রশ্ন আসবে, নাম্বার তোমরা পাবা 6। তো আজ আমরা আয়নীয় যৌগ সম্পর্কে শিখব। পরবর্তী ক্লাসে আমরা সমযোজী যৌগ এবং সমযোজী বন্ধন সম্পর্কে শিখবো। আজ আমরা আয়নীয় যৌগ এবং আয়নীয় বন্ধন সম্পর্কে শিখব। তো প্রথমেই হচ্ছে আয়নীয় যৌগের ধর্ম। কেন এই আয়নীয় যৌগগুলোর ধর্ম বা সমযোজী যৌগগুলোর ধর্ম ভিন্ন, সেটা তাদের এই বন্ধনের জন্যই এই তাদের ধর্মগুলো ভিন্ন ভিন্ন হয়। তো প্রথমেই আমরা দেখে নেব এর ভৌত অবস্থা। ভৌত অবস্থায় কি হয়, এদের একটা জ্যামিতিক আকার আছে এবং কঠিন। এই জ্যামিতিক আকারটা কিরকম বা কি জন্য হয় সেটা তোমরা পরবর্তীতে 11-12-এ উঠে জানতে পারবে, যে এদের আকারটা কেন এরকম হয়, কি জন্য হয়, সেটা তোমরা জানতে পারবে। আর যারা সায়েন্স নেবে না তাদের দরকার নেই। ঠিক আছে? আর কঠিন হয় কেন, এই যে ভাবো ধরো NaCl আছে, এই NaCl এর N এর চারিদিকে ক্লোরিনের এই নেগেটিভ ইলেকট্রন রয়েছে, আবার ক্লোরিনের চারিদিকে N এর এই পজিটিভ ইলেকট্রন রয়েছে। ফলে দুটি বিপরীত ধর্মী মৌল যখন একে অপরকে আকর্ষণ করে তখন তাদের মধ্যে কাঠিন্য বা কঠিন কঠিন হয়ে যায় বা কাঠিন্য মাত্রা বেড়ে যায়। সেই হিসাবেই এদের কাঠিন্যও বেশি। বিপরীত তড়িৎগ্রস্ত আয়নগুলি তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে বলে কঠিন হয়, যদিও তা ভঙ্গুর। এই ভঙ্গুর মানে হচ্ছে এটা ভাঙা সম্ভব কিন্তু খুবই কঠিন। তারপরে পয়েন্টটা কি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, অনেকই বেশি। তুমি NaCl ধরে যদি বিচার করো তাহলে NaCl এর তোমার গলনাঙ্ক হচ্ছে 830 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি প্রায়, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 1440 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এরকম হবে। ঠিক আছে? তারপরে দ্রাব্যতা। তোমরা 9-এর দ্রবণ সম্পর্কে পড়েছো, সেখানে দ্রাব্যতা কি জিনিস সেটা তোমরা জানো, দ্রাব্যতা কাকে বলে বা কি বৃত্তান্ত সেটা তোমরা জানো। তো এরা পোলার দ্রাবকে দ্রবীভূত, জল জাতীয় পোলার দ্রাবকে এরা দ্রবীভূত। আর অধ্রুবীয় দ্রাবকে বা জৈব দ্রাবকে এরা দ্রবীভূত নয়। এই অজৈব বা জৈব দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক হচ্ছে তোমার ইথানল, অ্যালকোহল, এই জিনিসে এরা দ্রবীভূত নয়। আর তড়িৎ পরিবাহিত সক্রিয়তা ভিত্তি, মানে এক একজনের এক রকম সক্রিয়তা আছে, সেই সক্রিয়তা ভিত্তি। এই হচ্ছে আয়নীয় ধর্মগুলোর যৌগগুলোর ধর্ম। এবার কি হলো, এবার প্রথমে তো পর্যায় সারণী আবিষ্কার হয়েছে, সেখানে নিষ্ক্রিয় মৌল ছিল না। ঊনবিংশ শতকের শেষ দশকে র্যালে ও র্যামেজ কর্তৃক নোবেল গ্যাস আবিষ্কৃত হয়। প্রথম নোবেল গ্যাস এরা আবিষ্কার করলো ঊনবিংশ শতকের শেষ দশকে, বলতে 1890 থেকে তোমার 1900 সালের মধ্যে এইটা আবিষ্কার হয়। এটা আবিষ্কার যখন হলো তখন দেখা গেল যে বহিস্থ কক্ষে যে অন্যান্য মৌলগুলি নিজেদেরকে স্থির করার চেষ্টা করে বা সুস্থিত করার চেষ্টা করে, এই নিষ্ক্রিয় মৌলগুলি সেটা করছে। এরা প্রথম থেকেই সুস্থিত হয়ে আছে, ফলে এরা ইলেকট্রন গ্রহণও করছে না, ইলেকট্রন বর্জনও করছে। কিন্তু অন্যান্য মৌলগুলো কি করছে, এরা নিজের একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে নিষ্ক্রিয় হচ্ছে, কিংবা একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় হচ্ছে, কিংবা একের অধিক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নিষ্ক্রিয় হচ্ছে। ঠিক আছে? তো এমতো অবস্থায় বিজ্ঞানী আর্নেনিয়াস আর
হেনিয়াস। তড়িৎ বিয়োজন তত্ত্ব অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে পরিণত হয়। তখন তিনি দেখলেন যে আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হয়ে বা গলিত কোনো দ্রবণে দ্রবীভূত হয়ে দুটো আয়ন তৈরি করছে, আর এই আয়নের মধ্যেই তাদের আয়নে পরিণত হলেই তাদের মধ্যে তড়িৎ পরিবাহিতাটা হচ্ছে। তুমি সামান্য তোমার বাড়ির লবণ, সেই লবণ যদি জলে দিয়ে দেখো এবং তার মধ্যে যদি একটা ব্যাটারি সেল দাও, দেখবে তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ হবে, অর্থাৎ ওই লবণের NaCl Na আর Cl ভেঙে গিয়ে ওখানে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে যায়। ঠিক আছে, ঠিক তেমনি তোমাদেরকে আমি বলেছিলাম যে মৌলগুলো অষ্টক সূত্র মেনে চলে, যে এক একটা অরবিটাল 8টা করে ভরে যাওয়ার পরে আবার পরের অরবিটালে ভর্তি হয়, যেটা আমি ইলেকট্রন বিন্যাস করে তোমাদের দেখিয়েছিলাম। এটা আমি বলেছিলাম 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলির ক্ষেত্রে এটা খুব ভালোভাবে হয়। আর এর পরের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের অরবিটাল ইলেকট্রন বিন্যাস করতে হয়, যেটা আমরা 1s2 2p6 দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ওটা তোমাদের পরীক্ষায় আসবে না বা সিলেবাসেও নেই ওই অরবিটাল ইলেকট্রন বিন্যাস। কিন্তু এই অষ্টক সূত্রের যে ব্যতিক্রম দেখা গেল, তখন দেখলো কি হচ্ছে। তো প্রথমেই দেখো যে সন্ধিগত মৌলগুলো আমাদের 3 থেকে 12 এই শ্রেণীর মধ্যে আছে। সন্ধিগত মৌল বা ভারী মৌলগুলো, এইগুলোর একাধিক যোজ্যতা লক্ষ্য করা যায়। যোজ্যতাটা কি বলেছিলাম, যে কোনো মৌলের বাইরের কক্ষে যত সংখ্যক ইলেকট্রন আছে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তো বিভিন্ন রকমের যোজ্যতা দেখা গেল। একে যদি তুমি এমনি ওই 2, 8, 8, 18 এইভাবে করে দেখো, তাহলে হয়তো তুমি এর সঠিক যোজ্যতাটা বেরই করতে পারবে। কিন্তু যদি 1s2 2s2 2p6 এই আকারে এই Fe ইলেকট্রন বিন্যাস করা যায়, তখন কিন্তু ওর যে 2-3 রকমের যোজ্যতা আছে সেটা বেরিয়ে যায়। ঠিক সেইভাবেই এই কিউ প্লাস ক্লোরাইড, এখানে Cu এর যোজ্যতা 1, Cl এর যোজ্যতা 1। কিউপ্রিক ক্লোরাইড, এখানে Cu এর যোজ্যতা 2, তাই দুটো Cl এর সাথে যুক্ত হয়েছে। আবার দেখো ফেরাস ক্লোরাইড, এখানে FeCl2, এখানে Fe এর যোজ্যতা 2, Cl এর যোজ্যতা 1, তাই দুটো Cl যুক্ত হয়েছে। আর ফেরিক ক্লোরাইড, এখানে Fe এর যোজ্যতা 3, তাই তিনটে ক্লোরাইড যুক্ত হয়েছে। ফলে এই যে মৌলগুলো এখানে তৈরি হওয়া শুরু হলো, এরা কেউ তার কাছাকাছি কোনো নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস পাচ্ছে না, কিন্তু এরা বিক্রিয়া করছে। ঠিক আছে, আর এই 1916 সালে কোসলে এই সব মতবাদের পরে বলে যে কোনো মানে পরমাণুর মধ্যে ইলেকট্রন গ্রহণ বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয় তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসটা পাওয়ার জন্য, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেইটা প্রযোজ্য হচ্ছে না। এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসে পৌঁছাতে পারছে না। এফি, যোজ্যতা কত, যোজ্যতা বলছি পরমাণু ক্রমাঙ্ক কত, 26। সিউ এর পরমাণু ক্রমাঙ্ক কত, 29। তাহলে ওর কাছাকাছি কি আছে, ক্রিপ্টন 36 বা আর্গন 18। তাহলে এরা কিন্তু কেউই এই ইলেকট্রন বিন্যাস পাচ্ছে না। আরো একটা ব্যতিক্রম আছে, সেটা কি তোমরা বলতে পারবে কমেন্ট করে? আমি তোমাদের অনেকবারই বলেছি একটা কমন ব্যতিক্রম যেটা অষ্টক সূত্র মেনে চলে না, সেইটা হচ্ছে আমাদের দুটোই মৌল আছে বা একটাই মৌল আছে যে মৌলটি নিষ্ক্রিয় মৌল হিসাবে অষ্টক সূত্র মেনে চলে না, সেটা হচ্ছে হিলিয়াম। কারণ হিলিয়াম দ্বৈত সূত্র মেনে চলে, হিলিয়ামের বহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো সেই জন্য হিলিয়াম দ্বৈত সূত্র মেনে চলে। ঠিক তার পার্শ্ববর্তী দুটো মৌল হাইড্রোজেন এবং লিথিয়াম, তারা কিন্তু যখন বিক্রিয়া করে কিন্তু তারা সেই দ্বৈত সূত্রতেই বিক্রিয়া করে নিজেদেরকে নিষ্ক্রিয় করে। অর্থাৎ লিথিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, সেটা ছেড়ে দিয়ে সে দুটো ইলেকট্রন নিয়ে হিলিয়ামে পরিণত হতে চাইবে। আবার হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, সে আরো একটা ইলেকট্রন গ্রহণ করে
লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস পেতে চাইবে। এইভাবে এই দুটো মৌল কিন্তু সুস্থিত হয়। তাই এটাও কিন্তু আমাদের অষ্টক সূত্রের একটা ব্যতিক্রম। তো এইখানে যে 5টা মৌল লিখেছি, সেই মৌল 5টার আমি আয়নীয় বন্ধন তোমাদের করে দেখাবো। তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে চিত্র অঙ্কন সমেত আয়নীয় বন্ধনগুলি দেখাও। ঠিক আছে? তো সবার আগে আমাদের আছে LiH। এই LiH টা এইভাবেই লিখতে হবে। যদি কেউ এইভাবে লেখে তাহলেও কাটা, এইভাবে লেখে তাহলেও কাটা, এইভাবে লেখে তাহলেও কাটা, এইভাবে লিখলেও কাটা। অর্থাৎ লিথিয়াম হচ্ছে একটা আলাদা মৌল, তার সাথে হাইড্রোজেন যোগ হয়ে LiH হয়েছে, তাই আমাদেরকে এইভাবেই লিখতে হবে। এই ছোট হাতের বড় হাতেরটা কিন্তু খেয়াল করবে। অনেক সময় এরকম হবে যে NaO, এই ওটা ছোট করে ফেললে, কিন্তু NaO2 হয় অ্যাকচুয়ালি। এই ওটা কিন্তু বড় হাতের ওই লিখতে হবে। এই ওটা যদি ছোট হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু এটা কেটে দেবে। তো কি হচ্ছে, ইলেকট্রন বর্জন করলে আমাদের সেই মৌলটি পজিটিভ আয়ন বিশিষ্ট হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে সেই মৌলটি ঋণাত্মক আধান বিশিষ্ট হয়। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসটা পজিটিভ আর বহিস্থ কক্ষে সব ইলেকট্রন নেগেটিভ রয়েছে। এখান থেকে তো পজিটিভ আধান বা প্রোটন বেরিয়ে যেতে পারে না, বেরোয় কি ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন বেরোলে এখানে একটা প্লাস বেড়ে যাবে, আর একটা ইলেকট্রন বেরোলে এখানে একটা প্লাস বেড়ে যাবে, আর একটা ইলেকট্রন বেরোলে এখানে একটা প্লাস বেড়ে যাবে, আরো একটা ইলেকট্রন বেরোলে এখানে আরো একটা প্লাস বেড়ে যাবে। আবার ঠিক তেমনই এখানে ভিতরে নিউক্লিয়াসে প্লাস আছে আর বাইরে নেগেটিভ আছে। আবার যদি একটা ইলেকট্রনের ভিতরে ঢোকে একটা নেগেটিভ বেড়ে যাবে, আরো একটা যদি ঢোকে আরো একটা নেগেটিভ বেড়ে যাবে, আরো একটা যদি ঢোকে আরো একটা নেগেটিভ বেড়ে যাবে, আরো একটা ঢোকে আরো একটা নেগেটিভ বেড়ে যাবে। অর্থাৎ ইলেকট্রন ঢুকলে সেটি হয়ে যায় ঋণাত্মক আধান যুক্ত, অর্থাৎ এই ঋণাত্মক আধান যুক্ত কণাকে আমরা বলি অ্যানায়ন। আর ইলেকট্রন যখন বেরিয়ে যায় তখন হয় পজিটিভ, আর এই পজিটিভ আধান যুক্ত আমরা জিনিসটাকে বলি হচ্ছে ক্যাটায়ন। তাহলে তোমরা এমজির ইলেকট্রন বিন্যাসটা জানো। এমজির ইলেকট্রন বিন্যাস কি 2 8 2। আবার তোমাদের পরীক্ষায় এরামও আসতে পারে যে Mg2+ এর ইলেকট্রন বিন্যাসটা করো। এই দুটো প্লাস মানে এই দুটো ইলেকট্রন আমাদের বেরিয়ে গেছে, অর্থাৎ Mg2+ এর ইলেকট্রন বিন্যাস এটা হবে, যা কিন্তু নিয়নের সঙ্গে সমতুল্য। এবং এই Mg2+ কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে, বা এ কারোর সাথে কোনো বিক্রিয়া করবে না, কিন্তু এই Mgটা কিন্তু বিক্রিয়া অবশ্যই করবে। ঠিক আছে? তো আশা করছি ইলেকট্রন আদান প্রদানটা তোমাদের আমি বোঝাতে পারলাম। এইবার আমি এই 5টা মৌলের আয়নীয় যৌগ কি করে গঠন হয় বা ছবি আঁকতে দিলে তোমরা কি করে আঁকবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা একবার বুঝে গেলে কোনো ব্যাপার না। এই জিনিসটা করতে গেলে লাগবে শুধু ইলেকট্রন বিন্যাস, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? এইবার ছবিটা কি করে আঁকবো বা কিছু সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে? তো চলো, প্রথমেই আমাদের LiH, তাহলে লিথিয়াম প্লাস হাইড্রোজেন। ঠিক আছে? এখানে আমরা ইলেকট্রন বিন্যাস লিখবো লিথিয়ামের এইটা। তাহলে আমি শুধু বহিস্থ কক্ষেরটা আঁকছি, আঁকলে আমি এই অরবিটালের এখানে ইলেকট্রন দিচ্ছি, কিন্তু এটা অরবিটালের উপরেই ধরো, কারণ কালোর উপরে যদি কালো ডট দিই বুঝতে পারবে না, সেই জন্য আমি বাইরে দিচ্ছি। আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে সেটা দিলাম। এইবার দেখো একটা জিনিস, যদি এই লিথিয়াম এইটাকে বের করে দিতে পারে তাহলে ও হিলিয়াম হয়ে যাবে না?
আবার এই হাইড্রোজেনের একটা যদি জায়গায় আরো একটা যুক্ত হয়, তাহলেও তো সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পাবে না। তাহলে প্রতিটা মৌলই যখন তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস পেতে চাইছে, তাহলে এরা কি করবে, এই লিথিয়ামের এই বহিস্থ কক্ষের ইলেকট্রনটা হাইড্রোজেন আকর্ষণ করে নিজের মধ্যে নিয়ে নেবে। তখন এখানে হয়ে যাবে কি, যেহেতু লিথিয়ামের একটা ইলেকট্রন বেরিয়ে গেল তাই লিথিয়াম প্লাস, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন নিল তাই হাইড্রোজেন মাইনাস, অর্থাৎ এইখান থেকে আমাদের হয়ে যাবে LiH। তারপরে NaCl, এই NaCl টা খুবই একটা গুরুত্বপূর্ণ মৌল, এটা আমাদের আরো জানতে হবে। এরপরে NaCl নিয়ে কিছু তত্ত্ব আছে, সেগুলো তোমাদের দেব। এই পাঁচটা হয়ে গেল। তো Na তে দেখো কি আছে, N এর বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, N এর ইলেকট্রন বিন্যাস 281। আর Cl এর বহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 287। তাহলে এ যদি একটা ছেড়ে দেয়, দেখো পেয়ে যাচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস, আর এ যদি একটা যুক্ত করে পেয়ে যাচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। এর কাছাকাছি আছে আর্গন আর এর কাছাকাছি কিন্তু আছে নিয়ন, সেই জন্য এরা এইটা করবে। তো এর এই ইলেকট্রনটা টেনে নেবে ক্লোরিন। আর আমি তোমাদের ইলেকট্রন আসক্তি সম্পর্কে পড়িয়েছিলাম পর্যায় সারণীতে, তো সেখান থেকে এখান থেকে হয়ে যাবে Na প্লাস আর Cl মাইনাস, সেখান থেকে তৈরি হচ্ছে NaCl। এইবার আসি CaO তে। CaO, এই ওটা কিন্তু বড় হবে, একটু বড় করে লিখবে যাতে বোঝা যায় এটা বড়, কারণ এটা অক্সিজেনের। তাহলে Ca প্লাস O, তাহলে C এর কতগুলো আছে বাইরের কক্ষে, দুটো, কারণ C এর ইলেকট্রন বিন্যাস 2 8 8 2, কারণ C এর পরমাণু ক্রমাঙ্ক কত 20, আর অক্সিজেনের কত 8, তাহলে 2 আর 6। আর অক্সিজেনের বাইরের কক্ষে আছে দুটো, চারটে, 6টা। এবার যদি ক্যালসিয়াম এই দুটো ইলেকট্রনকে বের করে দেয়, তাহলে ও আর্গনের ইলেকট্রন বিন্যাসটা পাচ্ছে না। আবার এখানে যদি দুটো যোগ হয়, তাহলেই যদি এখানে 8 হয়ে যায়, তাহলেই তো নিয়নের ইলেকট্রন বিন্যাসটা পাচ্ছে না। তা সেই জন্য অক্সিজেন এই দুটো ইলেকট্রনকে নিজের মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করলে এখানে কি তৈরি হবে, Ca2 প্লাস প্লাস O2 মাইনাস, আর এইভাবেই তৈরি হবে CaO। ঠিক আছে, এবার আসছি NaF। MgCl2 টা পরে করছি। NaF, তাহলে সোডিয়ামের বাইরের কক্ষে কটা আছে, একটা। আর ফ্লুরিনের বাইরের কক্ষে কটা আছে, কটা আছে ফ্লুরিনের বাইরের কক্ষে, ফ্লুরিনের বাইরের কক্ষে আছে 7টা, কারণ ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9 আর ক্লোরিনের 11। তাহলে এইটা বের করে দিলে ও নিয়নের ইলেকট্রন বিন্যাস পাবে না, আর এই ইলেকট্রনটাই যদি এখানে নিয়ে নেয় এও নিয়নের ইলেকট্রন বিন্যাসটা পাবে। সেই জন্য এই ইলেকট্রনটাকে ফ্লুরিন আকর্ষণ করবে, করলে এখান থেকে হবে Na প্লাস প্লাস হচ্ছে Fe মাইনাস। এবার এখানে তোমরা এইখানে ছবি আর একটা আঁকতেই পারো, এখানে কিছু নেই, আর F এর বহিস্থ কক্ষে 8টা আছে। এইভাবে থার্ড স্টেপটা করবে, করার পরে এখানে লিখবে Na প্লাস প্লাস Fe মাইনাস সমান সমান NaF, সরি Fe না F, NaF। এই ছবিটা তোমরা মাঝখানে একটা করবে, আর এখানে করবে, এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখাবে। তো বাকি থাকলো আমাদের কি MgCl2। তো MgCl2 টা আমাদের একটু অন্য রকম, কারণ Mg র যোজ্যতা 2, Mg র বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকে,
আর ক্লোরিনের যোজ্যতা 1, ক্লোরিনের বাইরের কক্ষে দুটো একটা ইলেকট্রন থাকে। এবার দেখো ওই দুই যোজ্যতা সম্পন্ন ম্যাগনেসিয়ামের সাথে আমাদের যুক্ত হয়েছে কটা, দুটো ক্লোরিন। তাহলে ওর এক একটা ক্লোরিন ম্যাগনেসিয়ামের একটা একটা করে ইলেকট্রন নিয়ে সুস্থিত হবে। তাহলে MgCl2। তাহলে প্রথমেই লিখি Mg, এর কত 2 8 2, তারপরে দুটো Cl আছে 2 8 7। ঠিক আছে, এইবার কি হবে, এরকম হবে Cl 2 4 6 7 প্লাস Mg, আছে দুটো, আবার Cl 2 4 6 7। এবার কি করবে, এই Cl এই ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, আবার এই ইলেকট্রনটাকে এই Cl নিজের দিকে টানবে। তাহলে এখান থেকে যদি দুটো ইলেকট্রন চলে যায় ও কিন্তু 10 হয়ে যাবে, আবার এইখানে যদি প্রতিটা Cl একটা একটা করে নিয়ে নেয় তাহলে ওদের কিন্তু 18 হয়ে যাবে। তো সেইভাবেই এইটা এরম ভাবে ইলেকট্রন টেনে নেবে, নেয়ার পরে তার পরের লাইনে কি হবে, তাহলে Cl মাইনাস প্লাস Mg2 প্লাস প্লাস Cl, সেখান থেকে আমাদের হবে Mg2 প্লাস প্লাস 2 Cl মাইনাস, সেখান থেকে আমরা লিখব MgCl2। এই হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন তৈরির পদ্ধতি। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, নিজেরা যোজ্যতা বিশিষ্ট মৌল বানাবে, কিংবা আমি তোমাদের কটা দিচ্ছি তোমরা এটা চেষ্টা করো। যেমন তোমরা লেখো NaF করিয়ে দিয়েছি, NaCl করিয়ে দিয়েছি, তাহলে Na দিয়ে কিছু করতে হবে না। তোমরা করবা হচ্ছে MgO, AlCl3, তারপরে তোমরা করবে হচ্ছে KCl, আর করবে হচ্ছে CCl4। এই চারটে তোমরা করবে, দেখবো কেমন হয় তোমাদের। এই চারটে তোমরা লিখে নাও, এই চারটে করব, এটা তোমরা খাতায় লিখে নাও, তারপরে আমি বোর্ডটা মুছে দিয়ে বাকি যেটুকু অংশ বাকি থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নি পরবর্তী অংশ। তা NaCl এর কেলাস সম্পর্কে জানতে হবে, NaCl এর আণবিক ওজন 5.8 কথাটির অর্থ সম্পর্কে আমাদের জানতে হবে, আর আয়নীয় যৌগের কেলাসের তড়িৎ প্রবাহ সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, তো NaCl এর কেলাস, তো দেখা যাচ্ছে যে কোনো দুটি মৌল যখন আয়নীয় বন্ধনে আবদ্ধ হয় তখন সেই মৌলর চারিপাশে তড়িৎ আধান সৃষ্টি হয়। এই যেমন দেখতে পাচ্ছে N এর এই পাশেও ঠিক সেম তড়িৎ আধান তৈরি হয়েছে, Cl এর এই পাশেও ঠিক সেম তড়িৎ আধান তৈরি হয়েছে। যখন এর তড়িৎ আধান তৈরি হচ্ছে তখন একটা Na প্লাস চারিদিক থেকে Cl মাইনাস কে আকর্ষণ করতে পারে, কিংবা একটা Cl মাইনাস চারিদিক থেকে Na প্লাস কে আকর্ষণ করতে পারে। এই জন্য এই তড়িৎযোজী যৌগের কোনো অভিমুখ নেই, মানে এরা নির্দিষ্ট কোনো অভিমুখে ক্রিয়া করে না, এরা চারিদিক থেকে ক্রিয়া করতে পারে। ঠিক আছে, তো এই যে অভিমুখ নেই, এর ফলে যখনই একটা Na প্লাস একটা Cl মাইনাস এর সাথে যুক্ত হচ্ছে
তারা তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও Na বা Cl এর তার আশেপাশে আরো 6টি পরমাণুকে নিজের সাথে গ্রহণ করার বা টেনে নেওয়ার ক্ষমতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এইভাবেই এই Na একটা Cl এর সাথে যুক্ত আছে এবং তার আশেপাশে আরো 5টি Cl, এবং এই Cl একটা Na এর সাথে যুক্ত আছে, তার আশেপাশে 5টা Na দ্বারা আবদ্ধ হয়। এই আবদ্ধ হয়ে সুন্দর ত্রিমাত্রিক গঠনে পরিণত হয়। এটাকেই আমরা বলছি আয়নীয় কেলাস। বোঝার ব্যাপার আছে, জাস্ট শুনলেই হবে, এখান থেকে প্রশ্ন দেবে না। প্রশ্নর মেন পার্ট এর আগে হয়ে গেছে, কিন্তু এগুলো জানতে হবে, অবশ্যই জানতে হবে। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। এই কনসেপ্ট না জানলে স্কোর করা যাবে না। প্রশ্ন ঘুরিয়ে দিলে তুমি পারবে না, কিন্তু ডিরেক্ট এরম কখনো বলবে না যে NaCl এর কেলাস কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো, কখনো বলবে না, কিন্তু জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখে নি, বলেছি যে আয়নীয় যৌগের কেলাসে তড়িৎ প্রবাহ মাত্রা। এই আয়নীয় যে কেলাসটা তৈরি হচ্ছে তার মধ্যে যদি আমরা কোনো তামার পাত ঢুকিয়ে বিভব পার্থক্য তৈরির চেষ্টা করি, দেখা যাচ্ছে কোনো তড়িৎ আদান প্রদান হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ কেলাস অবস্থায় এদের মধ্যে তড়িৎ শক্তিটা স্থিতি অবস্থায় থাকছে। সেই কেলাসের অবস্থায়, কঠিন অবস্থায় তারা কখনোই তড়িৎ পরিবাহিত করছে না। তারা তড়িৎটাকে স্থিতি শক্তি রূপে নিজেদের কাছে আঁকড়ে ধরেছে। কারণ একটা Cl মাইনাস 6টা সোডিয়াম আয়ন দ্বারা থাকছে, আবার একটা সোডিয়াম বা Na প্লাস 6টা ক্লোরিন দ্বারা আবদ্ধ থাকছে। এর ফলে তাদের মধ্যে তড়িৎ চলাচল হচ্ছে না। কিন্তু এই কঠিন কেলাস যখন জলে দ্রবীভূত হচ্ছে বা কোনো পোলার দ্রাবকে দ্রবীভূত হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে Na প্লাস আর Cl মাইনাস আলাদা হয়ে যাচ্ছে তড়িৎ বিশ্লেষিত হয়ে। তড়িৎ বিশ্লেষিত হয়ে যেই আলাদা হয়ে যাচ্ছে, তখনই প্লাস আয়ন আর মাইনাস আয়ন ওই দ্রাবকের মধ্যে থাকছে এবং তখনই তারা তড়িৎ পরিবাহিত করছে। তাহলে আয়নীয় যৌগ কেলাস তড়িৎটা এইভাবে পরিবাহিত করে। এটাও কখনো কোনোদিন পরীক্ষায় আসবে না, কিন্তু এটা কনসেপ্ট, এটা জানতে হবে। এইবার আসছি NaCl এর আণবিক ওজন। এই আণবিক ওজন তা দেখা যাচ্ছে যে NaCl তাদের কেলাসে 6:6 অনুপাতে থাকছে। অর্থাৎ সেটা যদি আমরা কেটে দিই তাহলে 1:1 অনুপাতে বিরাজ করছে। তাহলে একটা Na, তাকে ঘিরে 6টা Cl আছে, আবার একটা Cl তাকে গিয়ে 6টা সোডিয়াম আছে। তাই এটাকে আমরা সরল করে 1:1 বলতেই পারি। এটা যেহেতু সরল অনুপাতে বিভক্ত হচ্ছে, সেই জন্য আমরা এই আণবিক ওজনটা NaCl এর এই আণবিক ওজনটাকে সংকেত ওজনও বলে থাকি। এইটা পরীক্ষায় আসলেও আসতে পারে যে NaCl এর আণবিক ওজন 58.5, কথাটির অর্থ বা তাৎপর্য ব্যাখ্যা করো। শুধু যেরকম ভাবে বললাম গুছিয়ে লিখতে পারলেই হয়ে যাবে। আর এখান থেকে 2 নাম্বারের প্রশ্ন আসবে। এই প্রশ্নের কোনো যুক্তি হয় না, এখান থেকে প্রশ্ন আসার মতো অনেক ভালো ভালো জায়গা আছে। আমরা সমযোজী বন্ধন পড়লে জিনিসটা আরো জানতে পারবো। আয়নীয় সমযোজী বন্ধনের পার্থক্য, আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, কি কি ধর্ম লক্ষ্য করা যায়, উদাহরণ সমেত আয়নীয় যৌগ কাকে বলে, সমযোজী যৌগ কাকে বলে, উদাহরণ সমেত চিত্র অঙ্কন করে একটা ব্যাখ্যা দাও। এরকম নানা রকম প্রশ্ন আসবে। এইসব প্রশ্ন আসবে না, কিন্তু জানতে হবে। তো NaCl এর
একটা এন কে ঘিরে 6টা সিএল থাকে, একটা সিএল কে ঘিরে 6টা এন থাকে। এই ফরমেশন 6:6 অনুপাতে রেশিওতে থাকে, যেটা সরল অনুপাত করে 1:1 এ আনা সম্ভব। সেই কারণে আমরা আণবিক ওজনটাকে সংকেত ওজনও বলে থাকি। এইটুকু। তো আজকে আমাদের এখানে আয়নীয় বন্ধন শেষ। পরের দিন আমরা সমযোজী বন্ধনটা পড়ব। তোমরা এটা ভালো করে দেখবে। আর আমি যে 4টে দিয়েছি, দেখি কে কটা করতে পারো। ঠিক আছে, দেখা যাক কি করতে পারো, কে কটা করতে পারো। যেভাবে শিখেছি করো, ভুল হলে হবে, আমি কারেকশন করে দেবো, কিন্তু করো, দেখি কিরম করতে পারো। ঠিক আছে, তো আবারও বলছি, অল্প পড়াচ্ছি, এইটুকু তোমরা সারা 2-3 দিনে রিভাইজ দেওয়া সম্ভব, সেটা রিভাইজ দেবে এবং আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। সিলেবাস প্রায় শেষের দিকে চলে গেছে, আর বেশি বাকি নেই। তো আজ এই পর্যন্তই। ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর আমাদের প্রতিটা স্যারের পড়ানো তোমরা নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে রাখতে পারো, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা চ্যানেলে নতুন বা নতুন দেখছো, ভাবছো কিনা যে সাবস্ক্রাইব করবো কিনা বা লাইক দেবো কিনা বা স্যারদের চ্যানেল ফলো করবো কিনা, পুরনো কিছু ভিডিও আছে সেগুলো দেখতে পারো, বা কয়েকটা আপলোড হবে যেরকম ভিডিও ক্লাস আছে শিডিউল অনুযায়ী, সেইগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে আমরা সরাসরি ছাত্রদের সাথে কথাও বলে নিই। তো সেখানে তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাদেরকে বলতেই পারো, আমরা সেটা পার্সোনালি সলভ করে দেওয়ার চেষ্টা করি। সব সময় তোমাদের জন্য আমাদের নানা রকম ভাবে দিক খোলা আছে, তোমরা পড়াশোনা করলেই আমরা খুশি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের দিন আমরা পড়বো সমযোজী বন্ধন, আর এই আইনীয় বন্ধনটা তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।